স্বদেশী আন্দোলনকে আমরা অনেকেই তো শুধু ইতিহাসের একটা ঘটনা হিসেবে জানি, তাই না? কিন্তু ব্যাপারটা তার চেয়েও অনেক গভীর। এটা আসলে এমন একটা ধারণা যার রেশ আশ্চর্য হলেও সত্যি আজও রয়ে গেছে। চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই খুঁজে দেখব। আচ্ছা, স্বদেশী শব্দটা তো আমরা সবাই শুনেছি, কিন্তু এর মানেটা ঠিক কি? শব্দটাকে ভাঙলেই কিন্তু ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। মানে হলো নিজের, আর দেশ তো দেশই, মানে যা কিছু নিজের দেশের সেটাই স্বদেশী। একদম সহজ একটা ধারণা, তাই না? কিন্তু এই সহজ ধারণার মধ্যেই লুকিয়ে ছিল আত্মনির্ভরতা আর স্বাবলম্বী হওয়ার এক বিরাট দর্শন। কিন্তু আসল প্রশ্নটা হলো, কিভাবে একটা সাধারণ ধারণা এমন এক বিপ্লব ঘটাতে পারে যার প্রভাব ভাবা যায় ১০০ বছর পরেও আমরা ডেটা দিয়ে মাপতে পারি? আজকের এই পুরো আলোচনাটা কিন্তু এই প্রশ্নটাকে ঘিরে। তো এই সব কিছুর শুরুটা কোথায়? এর মূলে ছিল একটা সিদ্ধান্ত, একটা বিভাজনের সিদ্ধান্ত, যা পুরো বাংলায় প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছিল। চলুন একটু ফিরে দেখা যাক সেই সময়ে। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় ঘটনাগুলো কত দ্রুত ঘটছিল। দেখুন, ১৯০৫ সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা দিলেন, আর তার ঠিক পরপরই আগস্ট মাসেই কলকাতা টাউন হলে স্বদেশী আন্দোলনে ডাক দেয়া হলো। অক্টোবর মাসে যেই না বঙ্গভঙ্গ কার্যকর হল, সঙ্গে সঙ্গে দেশজুড়ে শুরু হলো ব্যাপক প্রতিবাদ। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল, মাত্র ২ বছরের মধ্যে ১৯০৭ সালে এই আন্দোলনটা ভারতীয় জাতীয় কংগ্রেসের মূল এজেন্ডা হয়ে দাঁড়াল। একটা আঞ্চলিক প্রতিবাদ থেকে জাতীয় স্তরের আন্দোলন। দারুণ ব্যাপার। আচ্ছা, দিনটা একবার কল্পনা করার চেষ্টা করা যাক। ১৬ই অক্টোবর ১৯০৫, কলকাতা শহর যেন থমকে গেছে। ঘরে ঘরে উনুন জ্বলছে না, মানুষ উপোস করে আছে। আর রাস্তায় রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ, সবার মুখে বন্দে মাতরম ধ্বনি, আর একে অপরের হাতে রাখি বেঁধে দিচ্ছে ঐক্যের প্রতীক হিসেবে। কি অসাধারণ এক দৃশ্য, তাই না? এটা শুধু প্রতিবাদ ছিল না, ছিল আবেগের এক স্বতঃস্ফূর্ত প্রকাশ। তো এই যে আবেগের বিস্ফোরণ, এটা কিন্তু শুধু একটা দিনের জন্য ছিল না। এই প্রতিবাদ খুব তাড়াতাড়ি একটা দেশজোড়া বহুমাত্রিক আন্দোলনের রূপ নেয়। চলুন দেখি কিভাবে এই জাগরণটা ঘটল। আন্দোলনটার দুটো দিক ছিল, ঠিক যেন একটা মুদ্রার এপিঠ ওপিঠ। একদিকে ছিল স্বদেশী, মানে গঠনমূলক দিকটা। এর ফোকাস ছিল নিজেদের জিনিস তৈরি করা, দেশীয় শিল্প আর শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া। আর অন্যদিকে ছিল বয়কট, মানে প্রতিরোধ। এর লক্ষ্য ছিল বিদেশি, বিশেষ করে ব্রিটিশ জিনিস বর্জন করে ওদের অর্থনীতিতে চাপ সৃষ্টি করা। মানে একদিকে নিজেদেরকে গড়া আর অন্যদিকে শত্রুকে দুর্বল করা। দুটো মিলিয়েই ছিল একটা কমপ্লিট স্ট্র্যাটেজি। আর এই বিশাল আন্দোলনের নেতৃত্বে কারা ছিলেন? ছিলেন সেই সময়ের কিছু হেভিওয়েট নেতা। আমরা সবাই লাল বাল পাল ত্রয়ীর কথা শুনেছি, তাই না? পাঞ্জাব থেকে লালা লাজপত রায়, মহারাষ্ট্র থেকে বাল গঙ্গাধর তিলক, আর বাংলা থেকে বিপিন চন্দ্র পাল। এই তিনজন মিলে আন্দোলনের এই র্যাডিক্যাল বা আপসহীন চেতনাকে সারা দেশে ছড়িয়ে দিয়েছিলেন। আর এটা ভাবলে ভুল হবে না যে আন্দোলনটা শুধু পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। মহাত্মা গান্ধীর একটা কথা আছে, স্বরাজ অর্জনে ভারতীয় নারীদের পুরুষদের মতোই সমান অংশীদার হওয়া উচিত। আর স্বদেশী আন্দোলনে ঠিক সেটাই দেখা গিয়েছিল। নারীরা পথে নেমেছিলেন, সংগঠিত হয়েছিলেন এবং এই আন্দোলনকে একটা সত্যিকারের গণ আন্দোলনে পরিণত করেছিলেন। তো আমরা রাজনৈতিক আর সামাজিক দিকটা তো দেখলাম, কিন্তু এই আন্দোলনের একটা বিরাট অর্থনৈতিক দিকও ছিল। চলুন এবার সেই দিকে নজর দেওয়া যাক। কিভাবে একটা প্রতিবাদ একটা অর্থনৈতিক বিপ্লবের জন্ম দিল? শুধু সংখ্যাটার দিকে একবার তাকান। ১,৯৪৬, প্রায় ২,০০০। ভাবা যায়? স্বদেশী আন্দোলনের ডাকে সাড়া দিয়ে বাংলায় এতগুলো নতুন ব্যবসা শুরু হয়েছিল। এটা কিন্তু শুধু বয়কট বা প্রতিবাদ ছিল না, এটা ছিল একটা রীতিমতো প্রোডাকশন বুম, একটা বিশাল উৎপাদনযোগ্য। কিন্তু এখানেই গল্পে একটা মোচড় আছে। এই যে প্রায় ২,০০০ উদ্যোগ, তার মধ্যে আজটে টিকে আছে কতগুলো? মাত্র ১৭.৯%, মানে প্রায় ৮১%ই সময়ের সাথে হারিয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে। প্রশ্নটা হলো, কেন? কি এমন হয়েছে? আর এটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। ১ শতাব্দীরও বেশি সময় পরে যে মুষ্টিমেয় কিছু ব্যবসা টিকে রইল, তাদের সিক্রেটটা কী ছিল?
অন্যদের থেকে তারা কোথায় আলাদা ছিল? চলুন এবার ডেটার গভীরে গিয়ে এই রহস্যের সমাধান করা যাক। এই অংশে আমরা কিছু আধুনিক গবেষণার সাহায্য নেব, যা এই টিকে থাকার পেছনের কারণগুলোকে তুলে ধরেছে। দেখা যাক ডেটা আমাদের কি বলছে। প্রথমেই যে তথ্যটার সামনে আসে সেটা বেশ অবাক করার মতো। দেখা যাচ্ছে যেসব কোম্পানি দেশীয় বা ইন্ডিজেনাস টেকনোলজি ব্যবহার করেছিল তাদের টিকে থাকার হার ছিল প্রায় ২১.৬%। অন্যদিকে যারা বিদেশি বা ওয়েস্টার্ন টেকনোলজি গ্রহণ করেছিল তাদের সার্ভাইভাল রেট ছিল মাত্র ১৬.২%। পার্থক্যটা কিন্তু বেশ চোখে পড়ার মতো, তাই? দ্বিতীয় ফাইন্ডিংটা আরও ইন্টারেস্টিং। যেসব ফার্ম দেশের ভেতরের সাধারণ চাহিদা মেটানোর জন্য পণ্য তৈরি করছিল তাদের টিকে থাকার হার ছিল প্রায় ২০% কাছাকাছি। আর যারা শুধু ব্রিটিশ আমদানির বিকল্প হব এই লক্ষ্য নিয়ে নেমেছিল তাদের সার্ভাইভাল রেট ছিল মাত্র ১৫%। এর মানে কি দাঁড়ালো? মানে হলো যারা নিজেদের বাজারের পালসটা বুঝেছিল, নিজেদের মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়েছিল, তারাই কিন্তু শেষ পর্যন্ত টিকে গেছে। তাহলে ডেটা থেকে একটা জিনিস পরিষ্কার, টিকে থাকার রহস্যটা শুধু টেকনোলজি বা কি পণ্য বানাচ্ছে তার ওপর নির্ভর করে না। আসল ব্যাপারটা লুকিয়ে আছে উদ্যোক্তাদের মানসিকতা, তাদের আইডেন্টিটি আর ভ্যালু সিস্টেমের মধ্যে। একটা গবেষণায় উদ্যোক্তাদের ৩টে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ধরনটা হলো ডারউইনিয়ান। এদের মূল লক্ষ্য হলো লাভ করা আর প্রতিযোগিতায় জেতা, মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। দ্বিতীয় ধরন হল কমিউনিটেরিয়ান। এরা নিজেদের কমিউনিটি বা গোষ্ঠীর জন্য ভালো মানের পণ্য দিতে চায়, একটা সম্পর্ক তৈরি করতে চায়। আর তৃতীয় ধরন হল মিশনারি। এরা একটা বড় উদ্দেশ্য বা মিশন নিয়ে কাজ করে, যা শুধু লাভের চেয়েও অনেক বড়। আর আসল রহস্যটা এখানেই, যে স্বদেশী উদ্যোগগুলো আজও টিকে আছে। তাদের বর্তমান প্রজন্মের কর্ণধারদের উপর সমীক্ষা করে দেখা গেছে তারা শুধু ডারউইনিয়ান বা লাভকেন্দ্রিক নন, তাদের মধ্যে প্রবলভাবে কাজ করে কমিউনিটেরিয়ান আর মিশনারি মানসিকতা। মানে তারা শুধু লাভের জন্য ব্যবসা করেন না, করেন একটা কমিউনিটির জন্য, একটা বড় উদ্দেশ্যের জন্য। আর এটাই শায়দ স্বদেশী আন্দোলনের আসল লিগ্যাসি। ১ শতাব্দী পেরিয়ে এসে স্বদেশী আন্দোলনের গল্পটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। আত্মনির্ভরতার আসল মানেটা ঠিক কি? এটা কি শুধু অর্থনৈতিক লাভ, নাকি এর সাথে জড়িয়ে আছে কমিউনিটি, নিজেদের শিকড় আর একটা বৃহত্তর উদ্দেশ্য? প্রশ্নটা ভাবার মতো।